আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা আসলে আমি গত 3-4 দিন আগে একবার শুট করা হয়েছিল, এটা ইউটিউবে দেওয়া হয়েছে। আর ভিডিওটা যেহেতু রাতের বেলা ছিল, মানে লাইটিং নিয়ে এত পরিমাণে কাজ করা হয়েছে ওখানে, যার কারণে ফেসবুকে আপলোড হচ্ছে না সামহাও ভিডিওটা, যার কারণে আমি এটা আবার শুট করতেছি সেকেন্ড টাইম। তো আজকে ভিডিওটা মোটামুটি রয়্যাল এনফিল্ড নিয়ে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যেটা রিলেটেড টু ব্যাকগ্রাউন্ড হিস্টোরি, তারপর হচ্ছে এটার সাথে 150cc সেগমেন্টের কিছু বেসিক ডিফারেন্স, আর হচ্ছে কাদের জন্য আসলে এই রয়্যাল এনফিল্ড বাইক। তো তার আগে একটু শেয়ার করতে চাই, এই রয়্যাল এনফিল্ডের বুলেট বাইকটা আমার 2012 দিকে একবার চালানো হয়েছিল। আমি তখন চেন্নাই ছিলাম, একটা ট্রিটমেন্ট পারপাসে আমি চেন্নাই ছিলাম 2 মাসের মতো। তখন ওখানে একটা আমার ফ্রেন্ড হয়েছিল ওই সময়, সে ওখানকার লিগ ফুটবল, মানে ফুটবল লিগ খেলতো, সে যদি আইভরি কোস্টে ছিল, তো তার একটা বুলেট বাইক ছিল, ওটা আমার বেশ কয়েকবার চালানো হয়েছে ওই সময়। সো হিস্টোরি কথাতে আমি প্রথমে চলে আসি। রয়্যাল এনফিল্ড কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বাইকের ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। মানে এই বাইকগুলো আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশ আর্মিরা তাদের ট্রান্সপোর্টেশনের কাজে ইউজ করতো। আমি কিছু ডকুমেন্টারি ভিডিও দেখে যেটা জেনেছি, যে ওই সময় ব্রিটিশদের ওখানে একটা ফ্যাক্টরি ছিল রয়্যাল এনফিল্ডের, ওখানেই প্রোডাকশন হতো এবং পরবর্তীতে সেই ফ্যাক্টরিটা আসলে ইন্ডিয়াতে করা হয়, পরবর্তীতে ইন্ডিয়াই হচ্ছে এই বাইকগুলোর প্রোডাকশন করে। সো রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মডেলের যে বাইকটা, সেই বাইকটা নিয়ে যদি আমি একটু কথা বলি, যদিও বাংলাদেশে 4টা মডেলের বাইক লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে হান্টার, ক্লাসিক, মেটের অ্যান্ড বুলেট। সো ক্লাসিক মডেলটাতে আপনি পুরোপুরি মানে ওল্ড একটা ভিনটেজ ফিল পাবেন। ক্লাসিক অ্যান্ড ক্রুজার সবকিছু মিলে মানে অন্যরকম একটা হার্লি ডেভিডসন টাইপ ব্যাপার। সেটা হচ্ছে আমি যেহেতু রোডমাস্টার চালাইছিলাম, আমার সিডি 200 যেটা হোন্ডার রোডমাস্টার মেড ইন জাপান, ওটা আমার ছিল। মানে ওইটার সিটিং পজিশনটা, তারপর হচ্ছে হ্যান্ডেলিং মোটামুটি একই রকম। এরপরে আমি যে ব্যাপারগুলো শেয়ার করতে চাই, এর মধ্যে যেটা চলে আসে সেটা হচ্ছে এয়ার অয়েল কুল সিস্টেম। এই জিনিসটা একটু নতুন, প্রথমে আমি একটু কনফিউজ ছিলাম এই ব্যাপারটা নিয়ে। তো এটা পরবর্তীতে যেটা আমি জানছি, সেটা যদি আমি একটু আপনাদেরকে বুঝাই বলি, সেটা হচ্ছে এয়ার অয়েল কুল সিস্টেম। মানে ওরা অয়েল কুল বলতে বুঝাইছে যে ইঞ্জিন অয়েলটা, এটা সার্কুলেশন এমনভাবে হবে, এটা স্পার্ক প্লাগের পাশ দিয়ে, এটা ভালভ এরিয়া চারপাশ দিয়ে এটা সার্কুলেশন হবে, একটু ডিফারেন্ট একটা সার্কুলেশন হবে। অ্যাজ ইউজুয়াল যে ইঞ্জিনগুলোতে যেরকম সার্কুলেশন হয় এরকম না, যার কারণে এটাকে বলা হয়েছে এয়ার অ্যান্ড অয়েল কুল সিস্টেম। আপনারা অনেক সময় দেখেন যে, মানে আমি জানি না এটা দেখছেন কিনা আপনারা, যে গাড়ির ইঞ্জিন যখন খোলা হয়, ওর ইঞ্জিনের আশেপাশে অনেক ছিদ্র থাকে, কিন্তু যেই ছিদ্রগুলো দিয়ে গাড়ির রেডিয়েটরের যেই লিকুইডটা বা ওয়াটার বলেন বা মানে যে লিকুইডটা ইউজ করে তারা, ওগুলো কিন্তু পাস হয়। তো এইটার রয়্যাল এনফিল্ডের সার্কুলেশনটা একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে ভালভ এরিয়ার চারপাশ দিয়ে হচ্ছে সার্কুলেশন হবে, যার কারণে এটাকে বলা হচ্ছে এয়ার অ্যান্ড অয়েল কুল সিস্টেম। 150cc স্পোর্টস সেগমেন্টের যে বাইকটা, এটার সাথে এটার যে ডিফারেন্সটা, সেটা মানে কোর যে ডিফারেন্সটা, সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে 150cc সেগমেন্টের বাইকগুলো কিন্তু হচ্ছে শর্ট স্ট্রোক ইঞ্জিনের বাইক হয়। মানে হচ্ছে এইটার যেই কানেক্টিং রডটা, এই কানেক্টিং রডটা তুলনামূলকভাবে শর্ট, মানে একটু ছোট সাইজের হয় কম্পেয়ারিং উইথ রয়্যাল এনফিল্ড, যার কারণে এই স্ট্রোকটা খুব দ্রুত স্ট্রোক হয়। এই কারণে রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের হিটের থেকে ওগুলার ইঞ্জিনটা কিন্তু একটু বেশি হিট হবে, যেহেতু শর্ট স্ট্রোক, বারবার কিছুক্ষণ পরপরই স্ট্রোক হচ্ছে এবং ওইটার নর্মাল যে এয়ার কুল, এটা দিয়ে ওটা পোষাবে না, যার কারণে এটাকে হচ্ছে এই 150cc বাইকগুলোতে কিন্তু অয়েল কুলডও রাখা হয়েছে, আর মানে লিকুইড কুল যেটাকে বলি আমরা। আর টান বোরখা পরা একজনের বসায় এই টান দিয়েছে, এটা তো কোনোভাবেই মানা যায় না। যাই হোক, যেটা বলতেছিলাম, আর রয়্যাল এনফিল্ডের বাইকগুলা সেটা কিন্তু হচ্ছে লং স্ট্রোকের বাইক, মানে হচ্ছে কানেক্টিং রডটার সাথে পিস্টনের মানে যে ফ্রিকোয়েন্সিটা, এটা খুবই হাই ফ্রিকোয়েন্সি না, এটা খুবই মানে কম্পেয়ারিং উইথ 150cc যেই মানে ফ্রিকোয়েন্সিটা হয় পিস্টনের সাথে কানেক্টিং রডে, সেটা কিন্তু খুব হাই ফ্রিকোয়েন্সি, এবং কম্পেয়ারিং উইথ 150cc স্পোর্টস বাইক, সেটা কিন্তু মানে রয়্যাল এনফিল্ডের সাথে এত হাই ফ্রিকোয়েন্সি হয় না। রয়্যাল এনফিল্ড এটা হচ্ছে খুব কম ফ্রিকোয়েন্সি হয় ওটার সাথে যদি আমি বিবেচনা করি, যার কারণে এটার ইঞ্জিনে হচ্ছে এয়ার অ্যান্ড অয়েল কুল সিস্টেম ব্যবহার করা হয়েছে। আর রয়্যাল এনফিল্ডের বাইকগুলোতে আপনারা জানেন যেহেতু 27 নিউটন মিটার টর্ক এটা প্রডিউস করতে পারে ইঞ্জিনগুলো, যার কারণে যখন আপনারা বান্দরবনের মতো একটা জায়গায় বা উঁচা রাস্তায় মানে হিলি এরিয়াতে যখন উঠবেন, তখন এটার পাওয়ারটা আপনি ফিল করতে পারবেন। ইটস লাইক যে ধরেন ট্রেন কিন্তু হচ্ছে অনেকগুলা বগি নিয়ে একসাথে চলতে পারে একই রকম স্পিডে, এরকম, বাট এটার ম্যাক্সিমাম স্পিড কিন্তু খুব একটা বেশি না। আমি যদি 150cc বাইকগুলোর সাথে কম্পেয়ার করি, এটার টপ স্পিড মাত্র 120 কিলোমিটার পার আওয়ার।
আর এই যে 4টা মডেলে আমি বাইক বললাম বাংলাদেশে লঞ্চ হয়েছে, প্রত্যেকটার ইঞ্জিন কিন্তু একই ইঞ্জিন। আমি যেহেতু বললাম যে এই বাইকগুলো হচ্ছে রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলো লং স্ট্রোক ইঞ্জিনের বাইক, যার কারণে এটার একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু মানে আমি একটু বলে রাখি, লং স্ট্রোকে কিন্তু হচ্ছে আপনারা যেটা দেখবেন যে একটা স্ট্রোকে অনেক দূর আগাবে। মানে ধরেন একটা স্ট্রোকে অনেক যতটুকু ডিস্টেন্স ক্রস করবে, এটা কম্পেয়ারিং উইথ স্পোর্টস বাইকের থেকে অনেক বেশি। স্পোর্টস বাইক কিন্তু একটা স্ট্রোকে এতটুকু ডিস্টেন্স আগাবে না যতটুক না রয়্যাল এনফিল্ড আগাবে। তো এই লং স্ট্রোকের একটা সুবিধা হচ্ছে, ধরেন আপনি 50 স্পিডে 4th গিয়ার আছেন, হঠাৎ করে আপনি ব্রেক করে 25-এ চলে আসলেন বা 30-এ চলে আসলেন, আপনাকে গিয়ার ডাউনশিফট করতে হবে না। ওই গিয়ার থেকে আপনি স্পুট নিয়ে আবার হচ্ছে গিয়ার আপ করতে পারবেন, বা ওই 4th গিয়ারে আপনি হচ্ছে ব্যাপারটা মানে কন্টিনিউয়াস চালাতে পারবেন। কোনো ক্লাসমেট থেকে এক্সট্রা যে সাউন্ডটা ক্যাটক্যাট করে আসে আমরা যদি গিয়ার না কমাই, তো ওই জিনিসটা এই বাইকগুলোর ক্ষেত্রে হবে না লং স্ট্রোক ইঞ্জিন হওয়ার কারণে। রয়্যাল এনফিল্ডের এই 4টা মডেল যে লঞ্চ হয়েছে বাংলাদেশে, যেটা আমি বললাম হান্টার, ক্লাসিক, বুলেট অ্যান্ড মেটিওর, এই 4টা বাইকের প্রাইস যেটা রাখা হয়েছে স্টার্টিং ফ্রম 3,40,000 বা 35 থেকে 4,35,40, সামওয়্যার ইন বিটুইন দিস আর কি, মানে এর ভিতরে রাখা হয়েছে। আর এই বাইকগুলোতে যেটা আমি বলছি যে মানে 4টা বাইকে একই ইঞ্জিন ইউজ করা হয়েছে, এখানে রাস্তা আটকাচ্ছে ও রাস্তা পার হবে, একই ইঞ্জিন ইউজ করা হয়েছে। বাট এই 4টা বাইক থেকে কিন্তু আপনারা 4 রকমের ফিল পাবেন। মানে কোনো মানে একই ইঞ্জিন ব্যবহার করার কারণে যে একটা সেম ফিল পাবেন 4টা বাইক থেকে একই ফিল পাবেন এরকম না, ব্যাপারটা 4 রকমের ফিল পাবেন। ওটা নিয়ে আমি পরে কথা বলতেছি যে কেন 4 রকমের ফিল পাবেন। তো এবার চলে আসি এই বাইকগুলা হচ্ছে কাদের জন্য, কাদের এই বাইকগুলা কেনা উচিত। যেহেতু আমি আগেই বলছি যে রয়্যাল এনফিল্ড হচ্ছে একটা শৌখিন একটা বাইক। আমি যেহেতু রোডমাস্টার চালাইছি, রোডমাস্টার 200cc, যেটা মেড ইন জাপান ছিল, এখন তো আমরা ডিরেক্ট মেড ইন জাপান পাই না। তো ওই বাইকগুলো কিন্তু ওই সময়কার মানে শৌখিন মানুষদের বাইক ছিল, মানে অনেকে রেগুলার ইউজ করলেও করতো, আবার হচ্ছে মাঝে মাঝে অনেকে ইউজ করতো। সো এটা কিন্তু শৌখিন মানুষদের বাইক। শৌখিন কেন বললাম, ধরেন এটা পালার হাতি পালা মানে একই কথা। মানে আমি এরকম একটা হাতি পালছি, মানে সিডি 200 রোডমাস্টার যেটা, সেটা কেন হাতি বললাম, ওইটার ইঞ্জিন অয়েল মোটামুটি 2 লিটারের কাছাকাছি লাগতো এরকম কিছু। আমার যেহেতু এটা 2010-9 আমি চালাইছি, আমার একেবারে খেয়াল নেই। বাট রয়্যাল এনফিল্ডে যেটা লাগে 2.5 লিটার মোবিল লাগবে। আপনি একবার চিন্তা করেন, এই 2.5 লিটার মোবিল আপনি যদি সিনথেটিক বা মিনারেল যেটা ইউজ করেন, মোটামুটি অয়েল ফিল্টার চেঞ্জ সহ 2,000 টাকার মতো চলে আসতে পারে। আর আমরা বাংলাদেশে কত কিলো চালাই মোবিলে, মানে এই মিনারেলে তো আমরা 1000 চালাই। 1000 তো মানে মাস শেষ হওয়ার আগেই চলে যাবে যদি আপনি রেগুলার অফিস যাতায়াত করেন অ্যান্ড ট্যুর করেন। তো সেই ক্ষেত্রে আমি এর জন্য এটা বললাম, এটা পালা আর হাতি পালা আসলে একই কথা। আর মাইলেজের কথা যদি বলি, মানে মাইলেজ অনেকে যেটা ক্লেইম করছে বা অন্যান্য ব্লগাররা যারা বলছে, ব্লগাররা মানে ভিডিওতে তাদের কন্টেন্টে যে শেয়ার করছে, এবং আমি যা শুনতে পারছি সোশ্যাল মিডিয়া থেকে, এটার মাইলেজ মাত্র 25 কিলোমিটার পার লিটার। যেহেতু এটা বলছে, ওইটা ধরাটাও কিন্তু অনেকেও কিন্তু ওরকম পায় না। যেমন আমরা শুনি যে এফজেডে অনেকে বলে যে 52 কিলোমিটার পায়, আসলে কিন্তু 52 পায় না, এর থেকেও কম পায়। সো 25 বললে আপনি ধরে রাখেন 20-22 পাবেন, এরকমই একটা। তাদের এই ব্যাপারটা একটু চিন্তা করতে হবে যে আসলে আপনি আসলে কি পোষাইতে পারবেন কিনা। আপনি আসলে যেখানে অফিস করেন বা যেভাবে আপনি ট্যুর করেন, এইটার থেকে আগে একটু সরে, এটা প্রচুর পরিমাণে সাউন্ড করতেছে, এটাকে আগে যেতে দিই। তো যেটা বলতেছিলাম, মানে আপনি একবার একটু চিন্তা করেন যে 25 কিলো যায়, ধরেন 22-23 যাবে, আপনি ধরে রাখেন 22-23, তো এটা দিয়ে আসলে কি আপনি রেগুলার যাতায়াত করতে পারবেন কিনা, আপনার ওইরকম হ্যাডম আছে কিনা। হ্যাডম বলতে টাকা পয়সা হ্যাডম, তো সোজা বাংলা ভাষা যেটা। সো ওরকম হ্যাডম যদি আপনার থাকে, তাহলে আপনি ডেফিনেটলি এটা নিতে পারেন। আপনার যদি ইনকাম সোর্স ভালো না থাকে, মানে রেগুলার একটা ভালো ইনকাম সোর্স না থাকে, তখন কিন্তু আপনার জন্য আসলে ওটা নেওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে। পার্সের কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, মানে আমি যেটা দেখলাম যে মানে ইন্ডিয়ানরাই বলে এটা পার্সের দাম অনেক। আর বাংলাদেশে কী বলবো, বাংলাদেশে তো মানে এখন পর্যন্ত আমরা প্লাস্টিকের বাইকই চালাই, আমরা তো লোহার বাইক চালাই নাই। সো আপনি একবার মেজার করেন, লোহার একটা পার্সের দাম যদি কাভার টাভারও হয়, সাইড কাভার টাভার, এগুলো সবই লোহার। সো ওগুলোর দাম কীরকম হতে পারে। তারপর ধরেন ঢাকা শহরে যেই রাস্তা, মানে আমরা তো প্রচুর ট্রাফিক জ্যামে ইউজ টু, এইসব চিকন ঠাকুন বাইক নিয়ে মানে আমরা বের হয়ে যেতে পারি। বাট রয়্যাল এনফিল্ডের ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যতটুকু শুনছি যে হান্টারের ওয়েটটা 175, বাকি সবগুলাই 190 থেকে 195-এর মধ্যে, মানে বাকি 3টা মডেল।
তো আমার রোডমাস্টারের ওয়েট ছিল 185 বা 90 এরকমই ছিল। আমার একবার মনে হয়েছে না, মানে একবার এরকম হয়েছে যে ওটা কয়েল নষ্ট হয়ে গেছিলো, তখন ওটা আমার রিক্সায় উঠাতে হবে, মানে ঠেলা তো সম্ভব না, রিক্সা উঠাবো। তো আমার তখন 4 জন লাগছিল, আমি 2 জন মিলে রিক্সায় উঠাতে পারি না, মানে ওয়েটটা এমনভাবে চারদিকে ডিস্ট্রিবিউট করা আমার ওটা পসিবল ছিল না, 4 জন লাগছে রিক্সা উঠাতে। তো এরকম একটা হেভি বাইক নিয়ে আপনি চিন্তা করেন যে জ্যামের রাস্তায় আপনি বসে থাকবেন, একটু একটু করে আগাবেন, মানে ইন ইউর ড্রিম। এটা আসলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, 2 পা নামায় বসে থাকতে হবে, একটু একটু আগাবেন, মানে এটা তো কল্পনার বাইরে। ধরেন 150cc কোনো বাইক আপনাকে ক্রস করে চলে গেছে, আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ শান্ত থাকতে হবে। এটা কিন্তু মানে গর্ব করে চালানোর মতো একটা বাইক। আপনি জ্যামে বসে থাকবেন, 10 জন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে, আপনার দিকে তাকাবে, আপনার বাইকের দিকে তাকাবে, আপনি কিন্তু একজন আপনার সাথে ধাপ করে টাইনা চলে গেলে আপনি যে টানার চেষ্টা করবেন, মানে ওরকম হলে হবে না, আপনাকে ডেফিনেটলি শান্তভাবে চালাতে হবে। আর আরেকটা যেটা ব্যাপার চলে আসে সেটা হচ্ছে এটার ভাইব্রেশনের ব্যাপারটা। এটা আমি অনেকের কাছ থেকেই শুনছি, এবং আমি যখন নিজে চালাইছিলাম 2012 সালে, তখন এটা আমি পাইছি যে ইঞ্জিন যেহেতু একটু মানে এটা কি বলবো, এটা একটা ওল্ড শেপের একটা ইঞ্জিন, মানে এটার থেকে ভাইব্রেশন আসাটা স্বাভাবিক, মানে একটু ভাইব্রেশন ইঞ্জিন থেকে আসবেই হ্যান্ডেলে। সো এটাও কিন্তু আপনাকে টলারেট করতে হবে। এর মধ্যে একটা পজিটিভ ব্যাপার বলি, সেটা হচ্ছে এই যে লং স্ট্রোক ইঞ্জিন হওয়ার কারণে আমরা একটা সাউন্ড কিন্তু পাই, যে দেখেন যে দিক 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 এই যে সাউন্ডটা হয়, লং স্ট্রোক ইঞ্জিন হওয়ার কারণেই কিন্তু বাইকের থেকে এই সাউন্ড আসে। মানে এই সাউন্ডটা শুনলে মানে মানে কি বলবো, মানে বুকটা ভৈরা যায়, আত্মাটা ভরে শান্ত হয়ে যায়, এরকম একটা ব্যাপার। রোডমাস্টারের কিন্তু এরকম টাইপের একটা সাউন্ড ছিল, মানে বেইস হয় এরকম একটা সাউন্ড। একবার চিন্তা করেন, মানে চালানোর সময় তো নিজের একটা হিরো মনে হবে। তো এতক্ষণ যে ব্যাপারগুলো বললাম যে এটা কাদের জন্য, এই যে নেগেটিভ ব্যাপারগুলো বলতে পারেন বললাম, এটা বলার কারণ হচ্ছে এইভাবে যদি আপনারা বিবেচনা করেন তাহলে দিস ইজ নট ভ্যালু ফর মানি। হ্যাঁ, এটা একটা ইমোশন, এইভাবে আপনাকে এটাকে চিন্তা করতে হবে, তাহলে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা আমার কাছে ভ্যালু ফর মানি, অন্য কারো কাছে না মনে হলো। এটার সাথে ম্যাচ করে আপনি একটা জ্যাকেট পরবেন, আপনি একটা জুতা পরবেন, একটা ম্যাচ করে ক্রুজার বাইকের সাথে একটা হেলমেট পরবেন, মানে পুরোপুরি একটা আন্ডারটেকারের হার্লি ডেভিডসন ফিল। যখন আন্ডারটেকার আসতো না রেসলিংয়ে, যেরকম একটা ব্যাপার নিয়ে আসতো ওরকম মনে হবে। তারপর হচ্ছে রয়্যাল এনফিল্ডের গ্রুপের সাথে ট্যুর করতে যাবেন বান্দরবনে, এরকমভাবে বিবেচনা করলে কিন্তু এটা আপনার কাছে ভ্যালু ফর মানি হবে। এবার আসি রাইডিং এক্সপিরিয়েন্স। আমি যেহেতু বললাম যে 4টা বাইকের সেম ইঞ্জিন হওয়ার কারণেও 4টা বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স আলাদা। এবার আমি বলি যে বুলেট অ্যান্ড ক্লাসিক, এই দুটো দেখবেন যে একই রকম আপনাকে ক্লাসিক একটা রাইডিং এক্সপিরিয়েন্স, রিল্যাক্স রাইডিং এক্সপিরিয়েন্স দেবে, যেটা হচ্ছে অন্য বাইকগুলোতে আপনি পাবেন না, অন্য 2টা মডেলে। এবং একটা জিনিস খেয়াল করবেন, এই দুটার কিন্তু দামও মোটামুটি সেম, মাত্র 5,000 টাকার ডিফারেন্স। আর মেটেওর যে বাইকটা, মেটেওরটা কিন্তু আসলে মানে এই 3টার থেকে এক্সপিরিয়েন্স পুরোপুরি আলাদা। মানে বুলেট অ্যান্ড ক্লাসিক আপনার হাইওয়ে লং রাইডের জন্য বেস্ট, বাট মেটেওর হচ্ছে আপনার সিটি রাইড বলেন, হাইওয়ে বলেন, সব কিছুর জন্য পারফেক্ট। মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দেবে, যেটা আপনার মনে হবে যে বাকি 3টা বাইকের থেকে আসলে এই বাইকটাই বেস্ট। আর বুলেটের কথা যেটা বলতে হয়, বুলেট কিন্তু আসলে এটা একটা মানে কি বলবো, নট অনলি যে এটা একটা নাম, এটা একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। মানে ইন্ডিয়াতে আপনারা সাউথ ইন্ডিয়ান অনেক মুভি দেখবেন যে রয়্যাল এনফিল্ড না বলে হচ্ছে বুলেট বলে, কারণ হচ্ছে বুলেটটা এতটাই ফেমাস ইন্ডিয়াতে, মানে তারা হচ্ছে বুলেটটাকে এটা একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। টিকটক চলছে মনে হয়, যাই হোক, এটা একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে, যার কারণে এই নামটাই অনেক ফেমাস হয়ে গেছে। এবং এইটা আমি যেটা চালাইছিলাম 2012-তে, সেটা বুলেটও ছিল। মানে চিন্তা করার একটা ব্যাপার যে একটা মডেল কতটুকু ফেমাস হইলে তারা সবাই রয়্যাল এনফিল্ড না বলে বুলেট বলে ইন্ডিয়াতে। তো এইবার আসি এই 4টা বাইকে কেন 4 রকমের এক্সপিরিয়েন্স হয়, সেটার মেইন কারণটা হচ্ছে এটা থ্রটল বডি ডিজাইনটা হচ্ছে এই যে থ্রটল বডি ডিজাইনটা, এই ডিজাইনের মানে এটা ডিজাইন কেন বললাম, তার কারণ হচ্ছে এর যে এই কম্প্রেশন রেশিওটা 4টা বাইকে, এটা 4টা বাইকে 4 রকম। এই থ্রটল বডি নিয়ে যদি একটা বাইকের আরেকটা বাইকে লাগান, জীবনেও বাইক স্টার্ট হবে না, কারণ এর ভিতরে একটা চিপ আছে, সেই চিপের মধ্যে প্রোগ্রাম করা থাকে যে কোন বাইকে বাতাসের সাথে তেলের মিশ্রণটা, কম্প্রেশনটা কেমন হবে, ওগুলোর উপর বেস করে কিন্তু মানে বাইকের যে টানটা বা স্পিডিংয়ে এটা কিন্তু তারতম্য হয়। তো সেইটাই 4 বাইকের 4 রকম ডিজাইন। সো এই কারণে 4টা বাইক যখন আপনারা চালাবেন 4 রকমের ফিল পাবেন, এবং একটা থ্রটল বডি আরেকটাতে কখনোই কাজ করবে না, মানে স্টার্ট নেবে না বাইক। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে আপনাদের সাথে আমি এই কয়েকটা পয়েন্টই শেয়ার করা ছিল, যতটুকু আমি জানতাম। আমার নিজের কিছু চালানোর এক্সপিরিয়েন্স ছিল, প্রায় 1 মাসের মতো আমি ওই বাইকটা ইউজ করছি, বুলেটটা। তখন তো আসলে এবিএস ছিল না, ড্রাম ব্রেক ছিল। আর
আশা করছি আপনারা যারা রয়্যাল এনফিল্ড কেনার চিন্তাভাবনা করছেন, যদি আপনারা মনে করেন যে আপনারা হচ্ছে এরকম শৌখিন একজন বাইকার, তাহলে ডেফিনেটলি এই বাইকটাকে চুজ করতে পারেন। আপনার যদি সেরকম হ্যাডম থাকে, সেরকম টাকা পয়সা থাকে, ডেফিনেটলি চুজ করতে পারেন। আর আমি জানি না লবণ কোম্পানির বাইকগুলোর প্রাইস কেন এখনও কমাচ্ছে না। আসলে মানে তাদের একটা কমিউনিটি থাকে, তারা আসলে একজন বাইক প্রাইস হঠাৎ করে কমে বিক্রি করবে, বাকিরা বসে দেখবে, এরকম তো হবে না। তাদের মধ্যে একটা কমিউনিটি আছে, তারা আসলে ওভাবে চিন্তা ভাবনা করেই বাইকের প্রাইসিংটা সেট করছে। বাকিরা হয়তো কমাইলেও আমার মনে হয় 10,000 টাকার বেশি একটা মডেলও বাইকের দাম কম হবে না। তো যাই হোক, দেখা যাক, হয়তো বা মডেলই ডিসকাউন্টিনিউ করতে পারে, নতুন বাইকগুলোর দাম হয়তো বা ওই সমানে নিয়ে আসতে পারে রয়্যাল এনফিল্ডের। আবার নাও আনতে পারে, কারণ রয়্যাল এনফিল্ডের খরচ আসলে অনেক বেশি। ওগুলা খরচ আফটার মার্কেটস মানে আফটার পার্টসের কথা যদি বলি, ওগুলা আসলে এতটুকু খরচ না যতটুকু রয়্যাল এনফিল্ডে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এখন অফিসের দিকে যাব। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।